ভাই রতন, তুই বড় ভালো লোক। গ্রামের লোক তোর বিষয়ে বলে তোমার দুবার বিয়ের পরও এখনো কোনো বাচ্চা হলো না। মুকেশ ভাই, সবই আমার কপাল রে ভাই। উপরওয়ালা আমার উপর কবে মুখ তুলে চাইবে জানি না। রতন ভাই, আমরা গল্প করতে করতে কখন এই ঝিলের কাছে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। যাক, ভালোই হলো। আমার অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ হবে মনে হচ্ছে। আজ আমি ওই অর্ধেক মাটির হাঁড়িতে কি আছে তা দেখব। না ভাই না, ওই ঝিল অভিশপ্ত। গ্রামের লোকেরা বলাবলি করে ওই মাটির হাড়ির কাছে যে একবার যায় সে আর ফিরে আসে। ওইসব বাজে কথা গ্রামের লোকেদের অন্ধবিশ্বাস। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। তুমি চলো আমার সাথে, আমরা দুজন মিলে দেখব ওই হাড়িতে কি আছে। না না না, আমি যাব না। তোমার যেতে হয় তুমি যাও, আমার আবার বাড়ি যেতে হবে। চলুন আজকের মতো এগোই। হ্যাঁ, তবে আমি এই পথেই যাব। ঠিক আছে, আমি তাহলে অন্য পথে যাই। আমি একাই এই পথে চলছি, কাউকে সঙ্গে নেওয়ার দরকার নেই। আমার লক্ষ্যে পৌঁছাবই। যেতে হবে না তোমাকে, আমি একাই যাব। আর আমার মনে হয় ওই হাড়ির ভেতর গুপ্ত খাজানা আছে। আমি যদি সেসব গুপ্তধন পাই, আমি তো বিরাট ধনী হয়ে যাব। আজ আমি অনেক বড় লোক হয়ে যাব, গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে যাব। আমার গাড়ি বাড়ি সব হবে। ওহ, ভাবতেই আনন্দ লাগছে। এই অরণ্যের পথ ধরে আমাকে এগিয়ে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। দ্রুত পৌঁছাতে হবে গন্তব্যে। আমাকে এগিয়ে যেতে হবে, সময় নেই। এই পথ ধরে চললে গন্তব্যে পৌঁছানো যাবে। হাঁটতে হাঁটতে কথা বলি, মনোবল বাড়ে। আর দেরি না করে দেখি তো হাড়ির মধ্যে কি গুপ্তধন আছে। মুকেশ হাড়ির কাছে যেতেই হাড়ি মুকেশকে ভিতরে টেনে নেয়। শুনছো সরপঞ্জি? আবার গ্রাম থেকে একজন লোক ওই অভিশপ্ত ঝিলের কাছে গিয়ে উধাও হয়ে গেছে। আর কতজন এভাবে হারিয়ে যাবে উপরওয়ালাই জানে। হ্যাঁ, আমরা কিছুই করতে পারছি না গ্রামের লোকেদের জন্য। এমনকি আমাদের কোনো রাজাও নেই যে সে আমাদের অভিযোগ শুনবে আর আমাদের সাহায্য করবে। কবে শেষ হবে এই অভিশপ্ত ঝিলে কাহিনী? আমার আর এসব ভালো লাগছে না। কি আর বলবো স্যাম কাকা, আজ 10 বছর ধরে গ্রামে এই অভিশাপটা লেগে আছে। যবে থেকে ঝিলের কাছে ওই মাটির হাড়িটাকে দেখা গেছে, কি জন্য ওই মাটির হাড়ি ওখানে আছে তার সঠিক কারণ সবারই অজানা। লোক মুখে শুনেছি ওই হাড়িকে যে স্পর্শ করে তাকে ওই হাড়ি তার মধ্যে টেনে নিয়ে যায়। আজ কত বছর এই গ্রামের কোনো বাচ্চার জন্ম হয়নি। সবই পোড়া কপাল আমাদের। গ্রামবাসীরা যখন আলোচনায় মগ্ন, তখন ভিড় ঠেলে রাজু এগিয়ে আসতে আসতে বলে, আমি একজন কুমার আর মাটি নিয়ে আমার কাজ। তাই আমি ওই মাটির হাড়ির রহস্য ভেদ করব। তোমরা চিন্তা করো না, আমি ওই ঝিলের মাটির হাড়ির রহস্য জেনে আসব। বাবা রাজু, এটা তোমার কাজ না। দেখো বাবা, তুমি তো নিজের সংসার ঠিকমতো চালাতে পারো না, তার উপর এত বড় একটা দায়িত্ব নেওয়া তোমার ঠিক হবে না। তুমি অযথায় সব ঝামেলার মধ্যে পড়ো না। তার চেয়ে বরং তুমি বাড়িতে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। দেখো, তোমরা আমাকে বেকার ভাবছো। তোমরা আমাকে যেমন ভাবছো আমি তেমন না। বিশ্বাস করছো না তো তোমরা? আমি যে শক্তিশালী তা তোমাদের প্রমাণ করে ছাড়ব। দেখে নিও তোমরা। আমি এখনই যাব সেই ঝিলের কাছে। গ্রামের লোকেদের থেকে বিদায় নিয়ে রাজু হাঁটতে থাকে ঝিলের দিকে। হাঁটতে হাঁটতে রাজু একা একা বলতে থাকে, গ্রামবাসীকে বলে তো এলাম, কিন্তু আমি কি সত্যি সত্যি পারবো ঝিলের রহস্য ভেদ করতে? না, আমাকে পারতেই হবে। ভয় পেলে হবে না, আমাকে পারতেই হবে। আমি কি ঠিক করলাম? হ্যাঁ, ঠিকই তো করেছি। গ্রামের সবাই যখন ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে, তখন যদি আমিও ভয় পাই, তাহলে পার্থক্যটা কোথায়? 10 বছর, পুরো 10টা বছর ধরে এই অভিশাপ আমাদের গ্রামটাকে শুষে নিচ্ছে। মানুষ হারাচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে না, হাসি নেই, উৎসব নেই। আর আমি শুধু চুপচাপ মাটি কেটে হাড়ি বানাবো? না, আর না। কিন্তু সত্যি বলতে কি, ভয় তো লাগছেই। ঝিলটার কথা ভাবলেই গা ছমছম করে। লোক মুখে কত কথা শুনেছি। কেউ বলেছে ওখানে আত্মা বাস করে, কেউ বলেছে ওই মাটির হাড়ির ভেতরেই আছে গ্রামের সব অভিশাপ। যে ছুঁয়েছে আর ফিরে আসেনি। আমি কি পারবো? আমি কি ওদের মতোই হারিয়ে যাব না রাজু?
এভাবে ভাবলে চলবে না। মার মুখটা মনে করো, প্রতিদিন বলতো, বাবা তুই একটু বড় কিছু করিস জীবনে। আজ যদি আমি পিছু হটি তাহলে সারা জীবন নিজেকেই ক্ষমা করতে পারবো না। রাজু নিজের সাথে একা কথাগুলো বলতে থাকে। তখনই রাজুর সামনে এসে দাঁড়ায় এক শিয়াল। শিয়াল রাজুকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি এই গভীর অরণ্যর পথ ধরে চললে কোথায় তেমন কোনো মানুষ এ পথে আসে না? তুমি এসেছো মানে নিশ্চয়ই জরুরি কাজ আছে, তাই না ভাই? হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই ধরেছ। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এ পথে এসেছি। তুমি তো জানো রূপালীপুর গ্রামে 10 বছর ধরে কেমন অশুভ ঘটনা ঘটে আসছে। লোক উধাও হয়ে গেছে, কোনো বাচ্চা জন্ম নিচ্ছে না। এসব কারণে গ্রামের লোকেদের আমি কথা দিয়ে এসেছি, ঝিলের ধারে হাড়ির রহস্য সমাধান বের করেই ফিরব। ওই অভিশপ্ত ঝিলের কাছে যেও না ভাই, ওখানে অনেক বিপদ। রাজু কোনো রকম শিয়ালকে বুঝিয়ে আবার ঝিলের পথে রওনা দিল। একা একাই কথা বলতে লাগলো। সারপঞ্চ যে ঠিকই বলেছিল, আমার নিজের সংসারই ঠিক নেই। কিন্তু হয়তো এই কাজটাই আমার জন্য লেখা আছে। মাটি নিয়ে আমার কাজ, আর ওই হাঁড়িটাও তো মাটিরই তৈরি। হয়তো এই জন্যই আমাকে ডাকছে। বাতাসটা কেমন ভারী হয়ে যাচ্ছে, পাখির ডাক নেই, চারপাশ নিস্তব্ধ। এটা কি সতর্কবার্তা নাকি পরীক্ষার শুরু? কিছু পথ আসার পর রাজুর দেখা হয় এক লাল টিয়ার সাথে। লাল টিয়াও রাজুকে এ পথে আসার কারণ জিজ্ঞাসা করে। রাজু গ্রামবাসীদের দেওয়া কথা বলে। তখন টিয়া বলে, ভাই রাজু, তোমার কি একটুও প্রাণের মায়া নেই? ওই অভিশপ্ত ঝিলের কাছে যাওয়া মানে নিজের প্রাণ নিজেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফিরে যাও গ্রাম। তোমার সাহস চাই ঠিকই, কিন্তু তোমার লাশ চাই না। একবার ভাবো ভাই, জীবন কি এতটাই তুচ্ছ হয়ে গেছে? যাই হোক, আজ যদি আমি না যাই তাহলে আর কেউ যাবে না। আজ যদি আমি ভয় পাই তাহলে এই অভিশাপ কখনোই শেষ হবে না। আমি শক্তিশালী নই হয়তো শরীরের দিক দিয়ে, কিন্তু মনে যদি ভয়কে হারাতে পারি তাহলেই তো আসল শক্তি। হে উপরওয়ালা, যদি সত্যিই কোনো শক্তি থাকে ওই ঝিলে, তাহলে আমাকে সাহস দাও। আমি শুধু সত্য জানতে চাই, আমার গ্রামের মানুষগুলোকে বাঁচাতে চাই। লালটিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রাজু জঙ্গলের পথ দিয়ে হাঁটা ধরে কিছু পথ হাঁটার পর রাজুর দেখা হয় এক রঙিন মাছের সাথে। রাজু সব কথা খুলে বলে। সব শুনে মাছ বলে, রাজু শুনছিস, ওই ঝিলটা সাধারণ না। যে যায় সে আর ফিরে আসে নাই। কথা গল্প না, সত্যি। আমরা সবাই ভয় পাই, লুকাই, কিন্তু তুই যদি সেখানে যাস তাহলে শুধু তোর প্রাণ না, পুরো গ্রামের আশা সেখানেই ডুবে যাবে। একবার ভেবে দেখো ভাই, সাহস আর নিজের প্রাণ ত্যাগ করার মাঝে খুব পাতলা একটা রেখা থাকে। মাছের কাছ থেকে বিদায় নিয়ে রাজু আবার রওনা দেয় ঝিলের পথে। একসময় রাজু ঝিলের পাড়ে পৌঁছে যায়। তারপর রাজু ওপরওয়ালার কাছে প্রার্থনা করে, যেই সেই মাটির হাড়ি স্পর্শ করে, মাটির হাড়ি সাথে সাথে সোনার হাড়ি। এটা দেখে রাজু অবাক হয়। আর তারপর মুহূর্তের মধ্যে অদৃশ্য শক্তি রাজুকে হাড়ির দুনিয়ায় পৌঁছে দেয়। রাজু হাড়ির দুনিয়াতে এসে ভাবতে থাকে, এটা আবার কেমন জায়গায়? রাজু হাড়ির দুনিয়াতে এসে ভাবতে থাকে, এটা আবার কেমন জায়গা? তারপর রাজু হাঁটতে থাকে। কিছুটা পথ আসার পর রাজুর দেখা হয় তাদের গ্রামের মানুষদের সাথে। তাদেরকে তখন রাজু জিজ্ঞাসা করে, ফাইনালি আমি তোমাদেরকে খুঁজে পেলাম। মুকেশ ভাই, তোমরা সবাই ঠিক আছো তো? জানো, তোমাদের হঠাৎ উধাও হয়ে যাওয়ায় গ্রামে কি যে অবস্থা। সবাই শুধু একটাই কথা বলছে, বুড়ো থেকে বাচ্চা, ওরা বেঁচে আছে তো? তোমাদের জন্য পুরো গ্রামটা ভয় আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। আর কি ঠিক থাকবে বলতো? কতদিন ধরে এখানে ফেঁসে আছি নিজেরাই জানি না। ঘরে আমাদের পরিবারের লোকগুলো কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে, সেটা শুধু উপরওয়ালাই জানে। প্রতিটা রাত কাটে ভয় আর চিন্তায়, আর প্রতিটা সকাল একটাই প্রশ্ন নিয়ে আমরা এখান থেকে আদৌ কবে মুক্তি পাব? আচ্ছা, তোমরা কি কিছু বুঝতে পেরেছ? এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি না? এই মায়াবী দুনিয়াটা কিভাবে ভাঙা যায়? কোনো চিহ্ন, কোনো সংকেত কিছুই কি চোখে পড়েনি?
যদি সামান্য আশার সূত্রও জানা থাকে বলো, কারণ ফিরে যাওয়ার রাস্তা না পেলে আমরা সবাই এখানেই হারিয়ে যাব। হ্যাঁ রাজু, আমি জানি এই মায়াবী সোনার দুনিয়া এক রানীর। সে রানী অসম্ভব সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর অভিশাপ। সে চাইলে তবেই আমরা এই মায়া ভেঙে মুক্তি পাব। প্রতিদিন এখানে থেকেও আমরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। রাজু, তুমি কিছু করো, আমাদের বাঁচাও। আমরা আর সোনা চাই না, ক্ষমতা চাই না, নিজের মানুষের কাছে ফিরতে চাই, শুধু আবার নিজের ঘরে। চিন্তা করো না, আমি নিজে দেখতে চাই সেই রানী আসলে কেমন, কেন সে বছরের পর বছর নিরীহ মানুষদের এই মায়াবী দুনিয়ায় বন্দি করে রেখেছে। আজই আমি তার মুখোমুখি হব। তোমরা এখানেই থাকো, ভয় পেও না। আমি বের হচ্ছি ওই রানীর খোঁজে। এই অন্ধকার পথ যত সময় শেষ না হয় তত সময় পিছু হটব না। যে রানী মানুষকে বন্দি করে রাখে তার রহস্য আজ জানতেই হবে। ভয় নয়, আজ শুধু সত্যের খোঁজ। আমি এখন সেই রানীকে কোথায় পাই? এই মায়াবী দুনিয়ার কোন প্রান্তে সে লুকিয়ে আছে? পুরনো রাজপ্রাসাদে, নাকি এই অভিশপ্ত ঝিলের গভীরে? যেখানেই থাকুক, আজ তাকে খুঁজেই ছাড়ব। এটা কি? সামনে একদরা সোনার মোহর। এই মায়াবী দুনিয়ায় হঠাৎ সোনা কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। হয়তো এটাই আমাকে সেই রানীর কাছে নিয়ে যাবে। চারদিকে শুধু সোনার মোহরই দেখছি, কিন্তু তাতে আমার কি আসে যায়? এই সোনা আমাকে টানে না, লোভ নেই আমার। আমি এখানে এসেছি কোনো ধন খুঁজতে নয়, আমি এসেছি সেই রানীকে খুঁজতে, যে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সোনা নয়, আজ আমার লক্ষ্য শুধু সত্য। ঠিক তখনই সোনার মোহর থেকে আলোর ঝলকানির মাধ্যমে রানী রাজুর সামনে প্রকট হয়। ও তুমি সেই রানী যে মানুষদের বন্দী করে রেখেছ? তুমি এখানে এলে কিভাবে? আমাকে খুঁজতে অনেকেই এসেছে, কিন্তু কেউ কখনো এভাবে খুঁজেনি। তোমার চোখে লোভ নেই, সোনার মোহ তোমাকে স্পর্শ করেনি, তাই তো তুমি আলাদা। তাই হয়তো ভাগ্য নিজেই তোমাকে আমার কাছে এনে দিয়েছে। একজন সত্যিকারের ভালো মানুষ বলেই তুমি আমাকে খুঁজে পেয়েছ। আমি এই দুনিয়ার রহস্য জানতে চাই। এখানে যা ঘটছে সবটাই অদ্ভুত। তুমি কেন মানুষদের টেনে আনছো? কেন তাদের সাথে এমন করছো? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় সত্য লুকিয়ে আছে। আমি সেই সত্যটাই জানতে এসেছি। তুমি যদি আমার দুনিয়ার রহস্য জানতে চাও, তবে আগে তোমাকে আমার সত্যি জানতে হবে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আমার সত্য জানার পর তুমি আর কখনোই এই দুনিয়া থেকে বের হতে পারবে না। ফিরে যাওয়ার সব পথ তখন বন্ধ হয়ে যাবে। এবার ভেবে দেখো, সত্য জানার ঝুঁকি নেবে নাকি অজানাকেই ছেড়ে চলে যাবে? আমার কোনো কিছুর ভয় নেই। তোমার সত্যিটা বলো। এই দুনিয়ার রহস্য জানার জন্য আমি সব কিছু করতে রাজি। যদি সত্যের পথে বিপদও থাকে, তবুও আমি পিছু হটব না। তাহলে শোনো, ওই সময় আমি সাধারণ কৃষকের মেয়ে ছিলাম, কিন্তু আমি মন থেকে রাজকুমার রামচন্দ্রকে ভালোবেসেছিলাম। একদিন আমি রাজকুমারের সাথে দেখা করতে পুকুরের পাড়ে যাই। আর কুমার, আমি আপনাকে সত্যি ভালোবাসি। এভাবে চুপি চুপি আপনার সাথে দেখা করতে আর ভালো লাগে না। চলুন না আমরা বিবাহ করি। পুষ্পমালা, তোমার কথা শুনে আমার হৃদয় ভরে গেছে আনন্দে। সত্যি বলতে কি, তোমার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমিও তোমাকে মন থেকে বিবাহ করতে চাই, কিন্তু রাজ পরিবারের নিয়ম আর দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না। তোমাকে অবহেলা করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমি প্রতিজ্ঞা করছি, খুব শিগগিরই আমার পিতার সঙ্গে আমাদের বিবাহের কথা আলোচনা করব। তিনি যদি আমাদের ভালোবাসাকে বুঝতে পারেন, তবে আর কোনো বাধা থাকবে না। ততদিন তুমি বিশ্বাস রাখো আমার উপর, আমি তোমার পাশে আছি। আপনি সত্যিই বলছেন তো? আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আপনার কথা শুনে আনন্দের সঙ্গে সঙ্গে ভয়ও আমাকে ঘিরে ধরছে। আচ্ছা বলুন তো, আপনার পিতা কি সত্যি আমাদের বিবাহ মেনে নেবেন? আমি তো এক সাধারণ গরিব কৃষকের মেয়ে। আমার নেই রাজকীয় রক্ত, নেই কোনো সম্মানজনক পরিচয়।
এই ভাবনাটাই আমাকে কাঁপিয়ে দিচ্ছে রাজকুমার। মহারাজ কি আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, নাকি আমার এই ভালোবাসাই একদিন আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়াবে? পুষ্পমালা, তুমি অযথা এত চিন্তা করছো। তোমার এই ভয় আমি বুঝি, কিন্তু বিশ্বাস রাখো আমার ওপর। আমি তোমার ভালোবাসাকে কখনো দুর্বল হতে দেব না। আমি নিজেই আমার পিতাকে রাজি করিয়ে নেব, যত বাধাই আসুক না কেন। তুমি শুধু আমার পাশে থেকো, বাকি সব দায়িত্ব আমার। রাজকুমার কি মহারাজকে আমাদের বিয়ের কথা বলেছে? আমার মনটা এত কু ডাকছে কেন? কুমারের আবার কোনো বিপদ হলো না তো? আমি একবার রাজপ্রাসাদে গিয়ে দেখে আসি। রাজকুমার, এই কি দেখছি আমি? এই বিবাহের মানে কি? আপনি আমাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন আমাকে আপনি বিবাহ করিবেন। ভুলে যাও পুষ্পমালা, তুমি কে আর আমি কে, এখন সেটা বোঝার সময় এসেছে। তো বড় বিশ্বাসঘাতকতা! আপনি নিজেই আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন, আজ সেই আপনি আমার স্বপ্নকে ভেঙে দিচ্ছেন। রাজপ্রাসাদের আলোয় দাঁড়িয়ে আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমার চোখের জল আপনাকে কখনো ক্ষমা করবে না। ভালোবাসা যদি অপরাধ হয়, তবে শাস্তিটা শুধু আমিই পেলাম কেন? স্বপ্ন? কৃষকের মেয়ের আবার স্বপ্ন? রাজরক্ত বোঝো তুমি, কেশবতী রাজকুমারী, আর তুমি কেবল এক চাষার মেয়ে। ভালোবাসা কি বংশ দেখে হয় রাজকুমার? হৃদয় কি জন্মের পরিচয় জানতে চায়? যদি ভালোবাসা শুধু রাজরক্ত খোঁজে, তবে মানুষের অনুভূতির দাম কোথায়? আমি চাষার মেয়ে হতে পারি, কিন্তু আমার ভালোবাসা কি মিথ্যে? মাটিতে জন্মেছি বলেই কি আমার অনুভূতি ছোট? সিংহাসন বড় হতে পারে, কিন্তু হৃদয়ের সামনে কোনো বংশই বড় নয়। চুপ! রাজসভায় দাঁড়িয়ে এমন ধৃষ্টতা! রাজনীতির ভাষা তুমি বুঝবে না। আমার পুত্র যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই রাজ্যের মঙ্গল। রাজ্যের ভবিষ্যৎ কোনো চাষার মেয়ের হাতে তুলে দেওয়া যায় না। সিংহাসন আবেগে চলে না, চলে রক্ত আর বংশের নিয়মে। এই সভায় ভালোবাসার নয়, রাজ্যের ভাগ্যের বিচার হয়। মহারাজ, আমিও মানুষ, আমারও হৃদয় আছে। রাজ্যের নিয়ম বুঝি না, রাজনীতির ভাষাও জানি না, কিন্তু ভালোবাসার যন্ত্রণা বুঝি। মাটিতে জন্মেছি বলে কি আমার অনুভূতির কোনো দাম নেই? যদি আমার কান্নাও এই সভায় অপরাধ হয়, তবে আমি নীরব থাকব, কিন্তু আমার হৃদয় তো চুপ করানো যাবে না। কথা বলতে বলতে পুষ্পমালা মণ্ডপে জ্ঞান হারায়। তারপর পুষ্পমালা যখন জ্ঞান ফেরে, তখন পুষ্পমালা নিজেকে একটা বন্ধ অন্ধকার ঘরে নিজেকে পায়। পুষ্পমালা তখন বলতে থাকে, এটা এটা কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। কারাগারে, যেখানে তোমার মতো স্বপ্নবিলাসীদের জায়গা। অপরাধ কি আমার মহারাজ? অপরাধ? কৃষকের মেয়ে হয়ে রাজকুমারকে বিয়ের স্বপ্ন দেখেছিলে, এটাই তোমার অপরাধ। ভালোবাসা কি অপরাধ হয়ে গেল আমার? ভালোবাসা তখনই সঠিক হয় যখন তা সমান মর্যাদার হয়। তুমি সেই যোগ্য নও। তাহলে শাস্তি দিন, কিন্তু অপমান করবেন না। তোমার শাস্তি হলো আজই রাজ্য ছেড়ে চলে যাবে, আর কখনো এই প্রাসাদে তোমার ছায়াও যেন না পড়ে। আমি চলে যাব মহারাজ, কিন্তু মনে রাখবেন, একদিন এই অপমানই আমার শক্তি হবে। কারাগার থেকে মুক্তি পেয়ে জঙ্গলের পথ ধরে মন খারাপ করে হাঁটতে থাকে পুষ্পমালা। একসময় একটা বড় পাথরের গায়ে হেলান দিয়ে নিজের দুর্ভাগ্যর কথা বলতে থাকে। সব শেষ হয়ে গেল। ভালোবাসা, স্বপ্ন, সম্মান, সব কিছু। একটা কৃষকের মেয়ে হয়ে কি রাজকুমারকে ভালোবাসা এত বড় অপরাধ ছিল? পুষ্পমালা নিজেই যখন নিজের ভাগ্যর দোষারোপ করছিল, সেখানে একজন সাধু বাবা পুষ্পমালার সমস্যার কথা জানতে চাইল। পুষ্পমালা সাধু বাবাকে সব কথা খুলে বলল। সাধু বাবা পুষ্পমালাকে একটি জাদুর আপেল দিল। একটা আপেল? কিন্তু এটা দিয়ে আমি কি করব সাধু বাবা? এটা শুধু ফল নয় মা, এটা ধৈর্য আর পরিবর্তনের প্রতীক।
যেদিন তুমি একে কামড়াবে সেদিন তোমার ভাগ্য নতুন পথে হাঁটবে। আপনি কি সত্যিই সাধু, না আমার ভাগ্যের দূত? সময় হলে উত্তর নিজেই পাবে। সাধুর কাছ থেকে বিদায় নিয়ে পুষ্পমালা দৃঢ় পায়ে দরবারে প্রবেশ করে। মহারাজ বিক্রমাদিত্য, আমি ফিরে এসেছি। তুমি আবার কি সাহসে এই রাজপ্রাসাদে পা রাখলে? সাহস নয় মহারাজ, নিজের অসম্পূর্ণ কথাগুলো বলতেই এসেছি। আমি তো তোমাকে রাজ্য ছেড়ে যেতে বলেছিলাম। আমি গিয়েছিলাম, কিন্তু অপমান আমার পিছু ছাড়েনি। ওহ, কৃষকের মেয়ে আবার দরবারে? তোমার কি এখনো স্বপ্ন দেখা শেষ হয়নি? স্বপ্ন ভাঙার শব্দটাই আমাকে এখানে এনেছে রাজকুমার। আমি সম্মান চাইতে আসিনি, আমি শুধু জানতে চাই ভালোবাসার দাম কি এতটাই তুচ্ছ? রাজ দরবার ভালোবাসার জায়গা নয়, আর তুমি এই রাজ্যের কলঙ্ক। কলঙ্ক আমি নই মহারাজ, কলঙ্ক সেই রাজকুমার যাকে আপনারা রাজমুকুট পরিয়েছেন। তুমি এখানে দাঁড়িয়ে রাজকন্যা হওয়ার অভিনয় করছো কেন? তোমার জায়গা তো মাঠে। যাও, হাল ধরো। প্রহরী, এই মেয়েটাকে এখান থেকে টেনে বের করে দাও। আজ আমাকে বের করে দিতে পারবেন না, আজ আমার সাথে সবাইকে নিয়ে যাব। যখনই পুষ্পমালা ওই আপেলে কামড় দেয়, তখনই এক আলোর ঝলকানির মাধ্যমে মায়াবী দুনিয়ায় বন্দী হয়ে যায়। শুনলে তো, এটাই আমার সত্যি। ভাগ্যের টানে আমি এখানে এসেছি, কিন্তু ইচ্ছে করে কাউকে কষ্ট দিইনি। যা ঘটেছে সবই এই মায়াবী নিয়মের খেলা। আমি বুঝতে পারছি পুষ্পমালা, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু এখানে অনেক নির্দোষ মানুষ বন্দী। এখান থেকে বের হওয়ার কি কোনো পথ নেই? হ্যাঁ রাজু, একটা পথ আছে। পূর্বের মাঠে গোলাপের বাগান থেকে কালো গোলাপ আনতে হবে। তার গন্ধ শুকতে পারলেই এই মায়াবী দুনিয়া শেষ হবে। কিন্তু রাজু, সে পথ ভয়ঙ্কর। তুমি কি সত্যিই সেই কালো গোলাপ আনতে পারবে? হ্যাঁ, পারবো। মানুষগুলোকে মুক্ত করতে হলে আমি যে কোনো বিপদ মোকাবিলা করতে প্রস্তুত। পুষ্পমালার কাছ থেকে রাজু কালো গোলাপের কথা শুনে চলে আসে গোলাপের বাগানে। সব গোলাপই তো লাল, কিন্তু এই একটা আলাদা করে চলছে। কালো গোলাপ যদি লাল চোখে দেখা যায়, তবে এটাই নিশ্চয় সেই কালো গোলাপ। আপনি এখানে কিভাবে? এই বাগান যাদের ডাকে তাদের সামনে আমি আসি। কালো গোলাপ রঙে নয় রাজু, পরীক্ষায় কালো রং। তাহলে আমি কিভাবে চিনব তাকে? থামো রাজু, চোখ যা দেখে সত্য সব সময় তা নয়। যে গোলাপ স্পর্শ করলে ভয় নয়, দায়িত্বের ভার অনুভব করবে, সেই গোলাপই তোমার উত্তর। ভেবে নাও রাজু, এই গোলাপ যদি পেতে চাও, তাহলে তোমাকে সারা জীবন পুষ্পমালার সাথে কাটাতে হবে। পুষ্পমালাকে একটু কষ্ট দেওয়া যাবে না। পুষ্পমালার সত্যিকারের জীবনসাথী শুধু এই ফুলকে স্পর্শ করতে পারবে। যদি এই গোলাপে সবাই মুক্তি পায়, তাহলে ভয় নয়, আমি সেটাই তুলব। হ্যাঁ, আমি পুষ্পমালার সাথে সারা জীবন থাকব। আমি পুষ্পমালাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব, আর পুষ্পমালার কোনো অসম্মান হতে দিব না। আমি ওকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। আপনাকে আমি কথা দিলাম, পুষ্পমালাকে আমি সারা জীবন ভালোবাসব। কোনো কষ্ট দিব না পুষ্পমালাকে। রাজু সেই কালো গোলাপ স্পর্শ করতেই কালো গোলাপ রাজুর হাতে চলে আসে। সেটা দেখে সাধু বাবা বলে, এই ফুল যেহেতু তুমি পেয়েছো, তার মানে তুমি পুষ্পমালার সত্যিকারের জীবনসঙ্গী। যাও, পুষ্পমালার কাছে এই ফুল নিয়ে তাকে শুকিয়ে দাও। পুষ্পমালা কালো গোলাপের গন্ধ নিতেই আলোর ঝলকানির মাধ্যমে সবাই রাজপ্রাসাদে এসে পড়ে। আর রাজা পুষ্পমালাকে দেখে বলে ওঠে, এ আমি কি দেখছি? ওই কৃষকের মেয়ে আবার কেমন করে ফিরে এলো? আমার প্রাসাদ কি তোমার মতো লোকেদের লুটে খাওয়া মানুষের জন্য বিশাল ভাণ্ডার? চলে যাও এখানে থেকে। এখানে দাঁড়ানোর অধিকার নেই তোমার। রাজ্যকে সম্মান দিয়েই রাখে সৎহৃদয় মানুষ। মহারাজ, রাজকুমার অসম্মান কোনো মুকুট নয়। এই মানুষগুলোকে আপনি বন্দী করেছিলেন। আপনারই দম্ভ ভীতিকেই তারা ভুগেছে। যদি শাহী মর্যাদা দিয়ে মাপেন, আজ আপনার সামনে সেই মাপকাঠি কাঁপছে। মহারাজ, আমি এখানে বিচারের জন্য এসেছি, না লাজের জন্য।
যে প্রাসাদে অসহায়রা বন্দী ছিল সেই প্রাসাদই আজ খুলে গেছে। আপনার কৃপণ চোখে আমি কেবল কৃষকের মেয়ে হতে পারি, কিন্তু চোখ খুললেই দেখা যায় আমি মানুষের জন্য লড়েছি। তো তুমি ফিরে এসেছো। তোমার যে সাহস! তোমার রক্তে কি আছে যে সবাইকে মুক্ত করবে বলো? রাজ্যের সম্মান কি তোমার হাতে? মহারাজ, আপনি প্রজাদের সঙ্গে অন্যায় করছেন। যে রাজা মানুষের কষ্ট বোঝে না, আমরা তাকে রাজা বলে মানি না। হ্যাঁ, আপনি আমাদের রাজা হওয়ার যোগ্য নন। যে সিংহাসনে দাঁড়িয়ে অন্যায় করে তাকে আমরা রাজা হিসেবে মানব না। আপনারা যদি এই রাজ্য থাকতে চান তবে মানুষের সম্মান ফিরিয়ে দিন, নইলে ইতিহাস আপনাদের নাম ভুলেই যাবে। অপমান গণ্য না হলে ক্ষমার নয়। আপনার হাত থেকেই অগ্রযাত্রা রক্ষার দায়িত্ব নেব আমরা, আর নতুন শাসক নির্বাচন করব। হ্যাঁ, কারণ সে আমাদের জন্য দাঁড়িয়েছে। আমরা রাজার পতন চাই। তোমরা জানো না কি বলছো। রাজ্যের নিয়ম, রাজ্যের শাসন। রাজা, আপনিই বললেন রাজ্যের জন্য সিদ্ধান্ত নিন। আজ আমি সেই সিদ্ধান্তের বদলে মানুষের কান্না শুনছি। আপনি যদি মর্যাদা চান তাহলে মর্যাদা রাখুন মানুষের প্রতি। আর রাজার মুকুট যদি মানুষের রক্তে ভাসে তবে সেই মুকুটই মাটির নিচে পড়বে। আপনি আগে থেকে শুনেছেন না? মোক্ষ, ন্যায় চাই। মহারাজ, আপনি ক্ষমা চাইবেন কি না এটা বলুন। এই কুরুচিপূর্ণ চিৎকার। আমি রাজার আইন জানি, তোমরা কিচ্ছু বোঝো না। কিছুতেই আমি ক্ষমা চাইব না। আমরা আপনার মতো নিষ্ঠুর রাজা চাই না। শাস্তি হিসাবে নির্বাসন দেওয়া হলো। এখনই এই রাজ্য থেকে বের হয়ে যান আপনার দুজন। সময়ই আজ আমার বিচার করলো। না না, আমাকে বনবাসে পাঠিও না। রাজা ও রাজকুমারকে দরবার থেকে বের করে দেওয়া হয়। পুষ্পমালা মহারানীর জয় হোক, রাজু মহারাজের জয় হোক। পুষ্পমালা মহারানীর জয় হোক। আজ থেকে এই রাজ্যে ভয় নয়, ন্যায় শাসন করবে। আমি রানী হয়ে জন্মাইনি, কিন্তু মানুষ হয়ে শাসন করব। এই আমার শপথ। রাজ্যের নিয়ম মানুষের জন্য, মানুষ নিয়মের জন্য নয়। আমি পুষ্পমালাকে বিবাহ করতে চাই। পুষ্পমালা, আমি বিবাহ সম্পর্কে তোমার মতামত জানতে চাই। তুমি কি আমাকে বিবাহ করতে রাজি আছো? হ্যাঁ রাজু, আমি তোমাকে বিবাহ করতে রাজি। তোমার মতো ভালো মানুষ আমি আর পাবো না। অবশেষে রাজু আর পুষ্পমালার বিবাহ হয় মহা ধুমধাম করে। গ্রামবাসী অনেক খুশি হয় এই মহাবিবাহের সাক্ষী হতে পেরে।